খান, আমি জানতে চাই আপনার কাছে প্রথমত একটি জিনিস আমি দেখলাম যে আপনাদের যে ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ এটি বিলুপ্ত করা হচ্ছে, এরকম একটি তথ্য বিবিসিতে প্রকাশিত হয়েছে। আসলেই কি বিলুপ্ত করা হচ্ছে কিনা? আরও একটি প্রশ্ন, সেটা হচ্ছে নাহিদ ইসলাম বলেছেন মাহফুজের সম্পর্কে, তিনি কথাটি বলছেন সরকার ও উপদেষ্টারা মাহফুজদের যথেচ্ছ ব্যবহার করে এখন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে। এই আশঙ্কাটা আপনাদের কেন হলো? ধন্যবাদ। গণতান্ত্রিক ছাত্র সংসদ আসলে এই যে ইলেকশনটা হলো আপনার ডাকসু এবং জাকসুতে, সেখানে কয়েকটা ব্যাপার দেখা গেছে। একটা হলো যে সংগঠন, যেটা মান্না ভাই একটু আগে বললেন, আমি একদম অ্যাবসলিউটলি একমত, যে আপনার যদি সংগঠন থাকে তাহলে আপনি যে কোনো প্রতিকূল মোমেন্টে আপনি সেটাকে টিকিয়ে রাখতে যেমন পারেন, তেমনিভাবে ঠিকই যে কোনো অনুকূল মোমেন্টে আপনি সেটাকে ব্যবহারও করতে পারেন, সেটাকে ব্যবহার করে বড় ধরনের ফলাফল নিজের ঝুলিতে তুলতে পারেন যদি আপনার সংগঠন থাকে। এই গণতান্ত্রিক ছাত্র সংসদের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা হলো যে তারা আসলে সংগঠনটা করার দিকে খুব বেশি মনোযোগ দেন নাই, এটা আমার অভিজ্ঞতা বলছি। সংগঠনটা করার দিকে তারা খুব বেশি মনোযোগ দেন নাই, তারা বরঞ্চ, এবং আমি দেখেছি যে 5 আগস্টের পরে তারা ক্যাম্পাসে কাজ করার ক্ষেত্রে অন্যান্য সংগঠনের চেয়ে, এমনকি ছাত্রদলের চেয়েও তারা বেশ পিছিয়েই ছিলেন আমি বলবো। বরঞ্চ তারা অন্যান্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজের মধ্যে ওনারা ব্যস্ত ছিলেন। এবং বেসিক্যালি ওনারা ডাকসুর ব্যাপারে যেটা ভেবেছেন, আমি বলবো যে ডাকসু এবং জাকসুর মাধ্যমে ওনাদের রাজনৈতিক ভাবনাটা ভুল প্রমাণিত হয়েছে। ওনারা ভেবেছিলেন যে, যেমন আপনি দেখেছেন যে এজিএস পদে এই বাকছাসের 5 জন দাঁড়িয়েছেন, এক পদে তারা 5 জন দাঁড়িয়েছেন, ফলে তাদের ভোট ভাগ হয়েছে। এবং আমরা এটাও হিসাব করেছি বিভিন্ন পদে ভোট ভাগ হওয়ার কারণেই শিবিরের প্রার্থী জিতে গেছে, অন্যান্যদের ভোট ভাগ হওয়ার কারণে না। কিন্তু আমি দেখেছি যে টোটাল ভোট কাউন্ট করলেও শিবিরের প্রার্থী জিতে যায়, সেটাও কিন্তু আবার সত্যি। সেটাও সত্য, হ্যাঁ, কোন কোন ক্ষেত্রে সেটাও সত্য। একটা কথা আমি বলি, সেটা হচ্ছে যে ছাত্র শিবির বা জামাত ইসলামও কিন্তু এই কথাটি বলছে যে এই বিজয় আসলে বিজয়ের মধ্য দিয়ে শিক্ষার্থীরা জুলাইয়ে যারা ভূমিকা রেখেছে তাদেরকেই বেছে নিয়েছে। তো সেক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে যে জুলাইয়ে তো আপনাদের সংগঠনও ভূমিকা রেখেছে, ছাত্র সংগঠনের যারা আছে, কাদেরের কথা বলি, বাকেরের কথা বলি, তারাও ভূমিকা রেখেছে, তাদেরকে কেন বেছে নিল না তাহলে? না, এটা আমি বলবো অ্যাবসলিউটলি, মানে জামাতে ইসলামীর কে এই স্টেটমেন্ট দিয়েছেন আমি জানি না, কিন্তু এটা অ্যাবসলিউটলি আমি বলবো যে রং স্টেটমেন্ট। জুলাই কোনো ফ্যাক্টর হিসেবে কাজ করে নাই ডাকসু এবং জাকসু, এটা আমার একদম, আমি আপনাকে, কারণ আমি খুবই ভিতর থেকে নির্বাচনটা দেখেছি এবং ডাকসু নির্বাচনের দিন আগের থেকে অন্তত 1 মাস থেকে আমি ক্যাম্পাসে স্টুডেন্টদের সাথে কথা বলেছি, কাজ করেছি, মিশেছি। জুলাই এখানে খুব বেশি বড় কোনো ফ্যাক্টর হিসেবে আসলে কাজ করেনি। এখানে অন্যান্য অনেক, যেমন আমি যদি আপনাকে বলি, যেমন ধরেন জুলাই যদি ফ্যাক্টর হিসেবে কাজ করতো, আমি বুঝলাম যে জামায়াতে ইসলামী তার সংগঠন ইত্যাদির মাধ্যমে তারা জিতেছেন। হেমা চাকমা তাহলে কোন কিসের মাধ্যমে জিতলেন? জুলাইয়ে কিন্তু হেমা চাকমাকে আমরা কোনো ভূমিকা নিতে দেখি না, বরঞ্চ হেমা চাকমাকে অনেকে আইডেন্টিফাই করেছেন যে তিনি ছাত্রলীগের কমিটিতে ছিলেন ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মানে ডাকসুর আগে এই ধরনের প্রচারণা দেখেছি আমরা। তাহলে হেমা চাকমা তিনি কোন জুলাইয়ের কোন আন্দোলনের কারণে জিতলেন? কিংবা আমরা ধরেন সাদিক কায়েম, তাকে আমরা চিনি যে তিনি জুলাইয়ে, এবং ফরহাদ, এস এম ফরহাদ, যে তারা জুলাইয়ে প্রচন্ড অবদান রেখেছেন, অনেকভাবে ওনারা ফ্যাসিলিটেট করছেন। কিন্তু এই শিবিরের প্যানেলেই আপনি অনেককে দেখবেন যারা আসলে জুলাইয়ের কোনো ফেস না, ডাকসুতেও জাকসুতেও। তাহলে তারা কেন জিতলেন? ফলে এই কোশ্চেনটা কিন্তু আসে। ফলে জুলাই আমি বলবো এখানে কোনো ফ্যাক্ট হিসেবে কাজ করে না। প্যানেলটা সাদিক ফরহাদের বলে ভোট দিয়েছে, এরকম হতে পারে? সেটা হতে পারে, কিন্তু একই সাথে আবার জাকসুর দেখবেন যে ভিপি পদপ্রার্থী যিনি, তিনি কিন্তু জিততে পারেন নাই, এবং তার প্যানেলের অন্যান্যরা জিতেছেন, কিন্তু তার ব্যাপারে এই ধরনের কথা এসেছে যে তাকে কেউ চিনেন না, অনেকেই চিনেন না জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে তাকে। আমি প্রশ্নটা একটু শেষ করি। গণতান্ত্রিক ছাত্র সংসদের ব্যাপারে যে কোশ্চেনটা করেছেন, তো ছাত্র সংসদের আসলে বিলুপ্ত করার মতো হয়তো হয় নাই, কিন্তু ডেফিনেটলি তারা এই যে তাদের যে ভরাডুবি আমি বলবো, এটার থেকে তারা কিছু লার্নিং করছেন এবং তারা সম্ভবত একটা রিব্র্যান্ডিং প্রসেসে যাচ্ছেন। দলের নাম পরিবর্তন করা, দলের কাঠামো, সাংগঠনিক কাঠামো পরিবর্তন করা, এবং ওনারা যেই কথাটা বলছিলেন যে রাজনীতি ক্যাম্পাসে একটা স্বতন্ত্র, মানে রাজনৈতিক লেজুর বৃত্তিহীন একটি স্বতন্ত্র রাজনীতির কথা ওনারা বলছিলেন, সেই জায়গাটার থেকে সম্ভবত ওনারা এখন সরে আসছেন। কারণ এই ডাকসু এবং জাকসু প্রমাণ করেছে যে এই যে অ্যাপলিটিক্যাল রাজনীতি কিংবা লেজুর বৃত্তিহীন রাজনীতি,
এটা আসলে এই যে এটা দিয়েই যে জনগণের মন জয় করা যায় এটা ভুল। তুহিন খান, আমি একটু আপনার কাছে আসি। আমরা এই যে হত্যার হুমকি এই বিষয়টি নিয়ে কথা বলছিলাম। উপদেষ্টা মাহফুজের যে মন্তব্যটি তিনি করেছেন, মওদুদিবাদী মব আমাকে হত্যার পরিকল্পনা করছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমের থ্রেডগুলোর কথা উল্লেখ করেছি, কিন্তু স্পেসিফিক এর বাইরে অন্য কোনো তথ্য আছে কিনা যে কেন ওটা আপনার কাছে যদি কোনো ইনফরমেশন থাকে, এবং নাহিদ ইসলামের যে মন্তব্যটি সে বিষয়ে একটু বলবেন। দেখেন, শিশির ভাই যেটা বললেন, মাহফুজ আলমকে কিন্তু মানে আমি একেবারে দিয়েই বলতে পারবো, মাহফুজ আলমকে কিন্তু নূর মোহাম্মদ সাহেব একজন ভদ্রলোক আছেন, গার্ডিয়ান প্রকাশনীর উনি প্রকাশক এবং জামাতের একজন নেতা। তিনি কিন্তু ওই মাহফুজ আলমের আগে একটা পোস্ট দিয়েছিলেন উনি, যেটা পরে আবার ডিলিট করেছিলেন। ওই পোস্টের প্রেক্ষিতে তিনি কিন্তু হাত পা প্লাস্টার করে দেবো এই ধরনের দিয়ে কিন্তু পোস্ট দিয়েছিলেন। তারপর রিসেন্টলি যে শাহরিয়ার সাহেব বললেন জাহিদুর রহমানকে, ডক্টর জাহিদুর রহমানকে নাস্তিক, প্রকাশ্য লাইভে। তো এই ব্যাপারগুলিতে কিন্তু আসলে কোনো পদক্ষেপ বা ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা আমরা জানি না। ফলে মানে এরকম আছে, মানে ধরেন বট আইডি তো আছে। বট আইডির ব্যাপারে শিশির ভাই যেটা বলেছেন সেটা একেবারেই সঠিক। শিশির ভাইয়ের পোস্টেও বট আইডি গিয়ে নানান কিছু করে। আবার ধরেন যে আমি হয়তো একটা দল করি না, কিন্তু আমি সেই দলের নামে বা সেই দলের কোনো ব্যক্তির নামে আইডি খুলে আমি অপপ্রচার চালাচ্ছি ওই দলের নাম খারাপ করার জন্য। ফলে বট নিয়ে কথা বলার ক্ষেত্রে পুরো বট কালচারটা নিয়েই কথা বলতে হবে। কিন্তু দলগুলি, রাজনৈতিক দলগুলি এখন তো সোশ্যাল মিডিয়া রাজনীতিতে একটা বড় ভূমিকা পালন করছে। ফলে রাজনৈতিক দলগুলির এই সোশ্যাল মিডিয়ার বট কালচার নিয়ে কোনো ধরনের পদক্ষেপ আছে কিনা এটা কিন্তু আমরা দেখছি না, এটা জামাতেরও দেখছি না। ফলে ওই পদক্ষেপের জায়গা থেকে, সেটা ওনারা নিজেদের দল হোক অন্য দল হোক যে কোনো হোক, পুরো এই বট কালচারটা নিয়ে ওনাদের কোনো কনসার্ন আছে কিনা, সেই কনসার্নটা কিন্তু মানে পলিটিক্যাল কর্মসূচি আকারে কিন্তু সেই কনসার্নটা আমরা দেখছি না। এটা হলো একটা ব্যাপার। আর মাহফুজ আলমের ব্যাপার যেইটি, সেটা হলো যে আমি ঠিক জানি না মাহফুজ আলম তিনি একটি স্ক্রিনশট শেয়ার করেছেন, আমি দেখেছি ওনার পোস্টে, এবং ওই স্ক্রিনশটে আমরা দেখতে পাচ্ছিলাম যে একটি গ্রুপে ওনার ব্যাপারে ওনাকে থামাতে হবে বা উনি বেশি বেড়ে গেছেন এই ধরনের কিছু কথাবার্তা হচ্ছিল। তো আমি জানি না আসলে যে এটা ডেফিনেটলি মাহফুজ আলমের কাছে ভালো তথ্য থাকবে, কারণ উনি একজন উপদেষ্টা এবং সরকারের অ্যাপারেটাসের সাথে যুক্ত। ফলে উনি এটা ভালো বলতে পারবেন। কিন্তু নাহিদ ইসলাম যেহেতু এই পোস্ট দিচ্ছেন যে সরকারের উপদেষ্টারা বা অন্যান্যরা মাহফুজ আলমকে ব্যবহার করে হত্যার মুখে ঠেলে দিচ্ছেন, মাহফুজ আলম নিজেও সেই কথাটা বলছেন। ফলে আমি সরকারকে বলবো যে এটা ডেফিনেটলি তদন্ত করা উচিত। মানে এটা মাহফুজ আলম তিনি তো বলেছেন, ফলে তার সাথে বসে, তিনিও তো একজন উপদেষ্টা এবং তার নিরাপত্তা বিধান করা এটা তো সরকারের দায়িত্ব। ফলে এই ধরনের কিছু হচ্ছে কি না আদৌ এটা, এবং আমরা এটা দেখতে পাচ্ছি। আমি স্পেসিফিক্যালি যদি আপনাকে বলি, আপনি দেখেন বিদেশে গভর্নমেন্টের প্রচুর লোকজন বিদেশে যায়। গভর্নমেন্টের আপনার মানে হেন কোনো লোক নাই যে বিদেশে যায় নাই গত আপনার 1 বছরে। নানান পারপাজে বিদেশ, চায়না পলিটিক্যাল পার্টি মানে অহরহ বিদেশে যায় তারা। কারো উপর আপনি এই ধরনের হামলা দেখেছেন? এই যে ডিম মারামারি এবং এই যে আপনি মানে সেটা কি হামলা, মানে আপনি লাউঞ্জের ভিতরে আছেন, লাথি দিয়ে লাউঞ্জের গেট ভেঙে ফেলছে। এই যে হামলাটা ওনার উপর হচ্ছে, মাহফুজ আলমের উপরে, এটা কেন হচ্ছে আমরা কিন্তু সবাই বিস্মিত। মানে ওয়াই মাহফুজ আলম? মানে অনেকেই তো যায় গভর্নমেন্টের উপরে বেশি হওয়ার কথা, কিন্তু তা তো হচ্ছে না। ফলে দুইটা হইতে পারে। মাহফুজ আলম গভর্নমেন্টের পার্ট, হ্যাঁ মাহফুজ আলম গভর্নমেন্টের পার্ট, বাট আমি বলতেছি হোয়াই স্পেসিফিক্যালি মাহফুজ আলম। ফলে হয় দুইটা ঘটনা ঘটতেছে, হয় আপনি তার নিরাপত্তাটা ঠিকঠাক মতো দিচ্ছেন না, মানে মাহফুজ আলমের নিরাপত্তা আপনি ঠিকঠাক মতো এই ঘটনাগুলি ঘটতে দিচ্ছেন, আপনি সেখানে কেউ ঘটতে দিচ্ছে ডেফিনেটলি, কিংবা মাহফুজ আলমের ডেফিনেটলি এরকম কোনো ধরনের থ্রেট আছে যেটা মাহফুজ আলম বলছেন। ফলে এইটা আমি বলবো যে গভর্নমেন্টের এই জায়গাটায় আমি বিস্মিত একটু। আমি যেটা নোটিস করেছি সেটা এইটা যে ওয়াই মাহফুজ আলম অনলি, অনেকেই তো যায়। ফলে এইখানে মাহফুজ আলমের ডেফিনেটলি মাহফুজ আলমকে কোনো না কোনো জায়গা থেকে কোনো না কোনো ভাবে টার্গেট করা হচ্ছে। এবং আমরা দেখেছি মাহফুজ আলম অভ্যুত্থানের পর থেকে, ওই মাস্টারমাইন্ড তত্ত্ব আবিষ্কারের পর থেকে নানান কারণে মাহফুজ আলমকে হেন কোনো ট্যাগ নাই যে তাকে দেওয়া হয়নি। হিজবুত তাহরির থেকে শুরু করে, প্রথমে শুরু হয়েছে হিজবুত তাহরির দিয়ে, তারপরে হিজবুত তাহরির থেকে এটা গিয়েছে এখন হলো গিয়ে লালনবাদী, শাহবাগী, মজহার, ফরহাদ মজহারবাদী ইত্যাদি ইত্যাদি নানান ভাবে তাকে, ইভেন নাস্তিকও হয়তো কেউ কেউ বলেছেন, আমি জানি না, আমি তো এত ফলো করি না। তো এই যে ওনার যে এই যে ট্যাগের স্পেকট্রামটা আপনি দেখেন, হিজবুত তাহরির থেকে শুরু করে নাস্তিক, মানে এই যে মাহফুজ আলমকে নিয়ে একটা অদ্ভুত ব্যাপার ঘটছে, এটা অ্যালার্মিং।